দীর্ঘ অনেক বছর পর নয়, দীর্ঘ অনেকগুলো বছর পরে ভোটের মরশুম শুরু হয়েছে, অর্থাৎ ইলেকশন সিজন। এলাকা ভিত্তিক সবাই, নেতাকর্মীরা ভোট নিয়ে ব্যস্ত, প্রচারণায় ব্যস্ত। সমস্ত দল তাদের প্রার্থী ঘোষণা না করলেও মেজরিটি বড় দল যেগুলো, তারা প্রার্থী ঘোষণা করেছে এবং তাদের সিলেক্টেড প্রার্থীরা বাজার গরম করে ফেলছেন। যদিও বলে রাখা ভালো যে একটা করে বিড়ি আর 1 কাপ লাল চা দিয়ে ভোট করার সময় শেষ। আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে, নতুন যে 5 কোটি ভোটার হয়েছে, অর্থাৎ জেন জির যারা ভোটার হয়েছে, 18 থেকে 35 বছর বয়সের, এই বয়সের যে ভোটারগুলো, এদেরকে আমাদের আমলে নিতে হবে। সেই পুরাতন কৌশল ব্যবহার করলে চলবে না, বা চলবে সেটা নেতারাই ভালো জানেন, সেটা মুখ্য বিষয় নয়। আজকের ভিডিওটি আসলে অনেকগুলো নিয়ামকের সূচিপত্র আর কি। ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলি। বিএনপি বাংলাদেশের বর্তমানে সবচাইতে বড় দল, এই কারণে যে একই সাথে তারা পুরনো এবং বড় দল। আর আরেকটি যে দলটিকে আমরা বড় মনে করতাম, আওয়ামী লীগ, মনে করতাম না, সেটা অনেক পুরনো একটি দল। তাদের স্বৈরশাসনের পতনের পর বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষিদ্ধ ঘোষণাও নয়, আপনারা সবাই জানেন যে তাদের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ এই জাতীয় পার্লামেন্ট নির্বাচনে তারা কোনো অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে নির্বাচিত সংসদ গঠন হওয়ার পরে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে বা যারা সরকার পরিচালনায় আসবেন, তারা ডিসাইড করবেন যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিণতি কি হবে বা তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কি হবে। এই বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়াও আরও কিছু দল বর্তমানে নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ এবং যাদেরকে নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, বিভিন্ন নেতারা বিভিন্ন কথা বলছে, বিভিন্ন জাতীয় দৈনিক বিভিন্নভাবে কথা বলছে, জাতীয় দৈনিকে লেখা হচ্ছে। ধরুন, আজকে একটি জাতীয় দৈনিক লিখছে যে অমুক দল আরও সঙ্গে কয়েকটি দলকে নিয়ে জোট গঠন করছে। আগামীকাল দেখা যাচ্ছে যে ওই দলের যে প্রধান বা আহ্বায়ক, তিনি বলছেন, না, আমরা এই ধরনের কোনো কথা বলিনি। আসলে আমাদের জাতীয় দৈনিকের কোনো মা বাপ নেই। তারা সংবাদ ছাপাতে হবে, জনগণকে খাওয়াতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে এসে তারাও সোশ্যাল মিডিয়ায় চ্যানেল খুলে বসে আছে, ভিডিও চ্যানেল খুলে বসে আছে। সেসব চ্যানেলে তাদের তো ভিউ থাকতে হবে, কামাই থাকতে হবে, ইচ্ছে মতো খবর ছেপে যাচ্ছে, বলে যাচ্ছে, কিন্তু পরস্পর বিরোধী। তো এক এক করে আসি সূচিপত্রের। বিএনপির 1/3, অর্থাৎ 300 আসনের মধ্যে, বাংলাদেশের পার্লামেন্টের ইলেকশনের 300 আসনের মধ্যে প্রায় 270 থেকে 80টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে এবং যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা এলাকা ভিত্তিক নির্বাচন প্রচারণায় নেমেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, অর্থাৎ আওয়ামী লীগ নিয়ে বলার কিছু নাই। 3 নম্বরে জামায়াতে ইসলামী বাংলাদেশ, সম্ভবত তারা আন্ডারগ্রাউন্ড ডগ হিসেবে বিবেচিত হচ্ছে। এটা নিয়ে আসলে অনেক কথা বলা যায়, বলা হবে।
গত বছরের জুন জুলাইয়ের সরকার পতনের পরে আমাদের প্রশাসনের অনেক অংশই এই জামাতি ইসলাম এবং বিএনপির লোকজন ঢুকে পড়েছে বলে শোনা যায়। মানে আমরা তো আর সারা বাংলাদেশ ঘুরে ঘুরে শুনতে যাই না। আমাদের সোর্স বর্তমানে ডিজিটাল মিডিয়া এবং সংবাদপত্র। তো সেই হিসেবে জামাত ইসলাম তৃতীয় নম্বরে রয়েছে। চতুর্থ নম্বরে থাকলো জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেসব ছাত্র জনতা বা যেসব জনগণ লিড দিয়েছেন, পরিচালনা করেছেন এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছেন, তারা নিজেরাই একটি দল গঠন করেছে। যদিও এই দল গঠন নিয়ে আমার দ্বিমত আছে। এত দ্রুত দল গঠন করে ক্ষমতায় আসার পায়তারা করার কোনো প্রয়োজন ছিল না। তারপরও তারা মনে করেছে যে না, তারা সেটা পারবে। তাদের দলের নাম এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। তো বাক্য টু বাক্য অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড এভাবে নাম না করে ন্যাশনাল সিটিজেন পার্টি দিলেই মনে হয় ভালো হতো, লোকজনের বুঝতে সুবিধা হতো। কারণ আমাদের দেশের শতকরা কত পার্সেন্ট লোক শিক্ষিত আমি ঠিক জানি না, 80% হয়তো বা হবে বা 90%, কিন্তু এতটুকু নিশ্চিত যে 100% নয়। সেক্ষেত্রে যাদের শিক্ষাগত লিমিটেশন আছে তাদের জন্য যে কোনো একটা নামই দেওয়া ভালো ছিল, এনসিপি অথবা জাতীয় নাগরিক পার্টি। ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, আসলে এগুলো আসলে গলাটে ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে আর কি। অনেকের বোঝার জন্য এটা অনেক কষ্টকর। এই দলটাও আওয়ামী লীগের অনুপস্থিতিতে একটা গুরুত্ব রাখছে আমাদের নেক্সট ইলেকশনে, যেটা ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে। যদিও নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি, কিন্তু এই তিনটি দলকে নিয়েই আসলে এবার নির্বাচনের লড়াই চলবে। আমরা সাধারণ জনগণ আশা করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ফাইটিং ইলেকশন এবং ফেয়ার ইলেকশন এবার হবে। যদিও বিভিন্ন দল বিভিন্ন কথা বলছেন যে ইন্টারিম গভর্নমেন্ট লেভেল প্লেইং গ্রাউন্ড রাখেনি। আসলে আমাদের মতো দেশে কোনো দলকেই খুশি করা সম্ভব নয়। কথা চলবেই, কথা চলতে থাকুক, নির্বাচনের জায়গায় নির্বাচন হোক। আসলে নির্বাচন হওয়ার দরকার। গত 1.5 বছরে আমরা যে আশা করেছিলাম, যে জন আকাঙ্ক্ষা ছিল, বিভিন্ন রকম কমিশন করা হলো, তার কি হয়েছে না হয়েছে, কি ফলশ্রুতি সেটা আপনারা সবাই জানেন। আমরা হৃদয় ভাঙা যাকে বলে আর কি, এরকম একটা অবস্থায় আছি। দেশে কোনো বিনিয়োগ নাই, কোনো চাকরির কোনো খবর নাই, নতুন চাকরি সংস্থান হচ্ছে না। বিনিয়োগ না থাকলে চাকরি সংস্থান কোথায় থেকে হবে? অর্থনীতি একেবারে স্থবির। কৃষকেরা যতটুকু টিকিয়ে রেখেছে ততটুকুই আমরা টিকিয়ে আছি। এই তো গেল তিনটি পার্টি। মজার ব্যাপার হলো এনসিপি কে নিয়ে জাতীয় দৈনিকগুলো বলছে যে তারা বিএনপির কয়েকটা আসনে প্রার্থী দেবে, অর্থাৎ তারা ভোট করবে। আবার দেখা যাচ্ছে ঠিক তার পরের দিনই দলটির প্রধান বলছে যে না, আমরা পুরো বাংলাদেশে 300 আসনে একক প্রার্থী দিব, অর্থাৎ তাদের দল থেকে মনোনয়ন দেওয়া হবে, তারা কোনো জোটবদ্ধ নির্বাচন করবে না। আসলে এগুলো হাস্যকর ব্যাপার। আমরা হাসি, আমরা দেখি, আর হুতাশ নয়নে তাকাই থাকি যে আগামীতে কি ঘটবে। কারণ না ঘটলে আমরা আবার দেখতে পাই না, বুঝতেও পারি না। এটাই ঠিক। আসলে করোনা না ঘটলেও তো বোঝা যায় না। তো দেখা যাক কি হয়। এর মধ্যে ব্যক্তিগতভাবে আমি বলবো যে 40% ভোটার, অনেক অনলাইনের অনেক জরিপ হচ্ছে, অনেক পত্রিকায়, জাতীয় পত্রিকা জরিপ করছে। তাদের জরিপে দেখা যায় যে
অমুক দল এত পার্সেন্ট ভোট পাবে, তমুক দলের এত পার্সেন্ট ভোট আছে, কিন্তু ব্যক্তিগতভাবে চারপাশে চলাফেরা করলে দেখা যায় মানুষ নীরব। এবার নীরব ব্যালট বিপ্লব ঘটবে। আমি ব্যক্তিগতভাবে যতদূর দেখেছি 40% মানুষ ভোট নিয়ে কোনো কথা বলতে ইচ্ছুক না। এই 40% কারা, কাকে ভোট দিবে সেটা সময়ই বলে দিবে। মোটা দাগে যেটা বলতে চাচ্ছি, ভোটের মরশুম চলে এসেছে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, সঠিক নেতা নির্ধারণ করতে হবে এবং তার পক্ষ হয়ে কাজ করতে হবে। আমরা একটা ফেয়ার ইলেকশন চাই। অনেক হয়েছে, দেশ প্রায় স্থবির। এই হলো আমার আজকের ভিডিওর প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো বাংলাদেশের বর্তমানের সবচাইতে বড় লিডিং যে দল বিএনপি, এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বর্তমানে দেশের বাইরে আছেন। উনি দেশের বাইরে থেকে এত বড় একটি দল পরিচালনার চেষ্টা করছেন জাস্ট ভিডিও কলের মাধ্যমে, যেটা আমার ব্যক্তিগত মতামত ভুল একটি পন্থা। যার কারণে এই দলের মধ্যে অনেক স্বঘোষিত নেতা, আত্মঘাতী সিদ্ধান্ত, আত্মঘাতী কথাবার্তা এগুলো চলছে। যেমন ধরুন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাস, এই দুই মির্জার কথা সাধারণ মানুষ গ্রহণ করছে না। সাথে যোগ হয়েছে, আমি তাকে সম্মান দিয়ে বলছি, ফজলুর রহমান সাহেব, যাকে ফজা পাগলা বলে সবাই। ইনি কি করছেন, যে বিশেষ ট্রাইব্যুনালে পতিত স্বৈরশাসক হাসিনা, এই হাসিনার যে বিচারটা হলো, আমি ইচ্ছে করে হাসিনা বলছি না, হাসিনার বিচার উনি মানেন না। উনি মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, যে চেতনা বিক্রি করে গত 17টি বছর আওয়ামী তাণ্ডব চলেছে আমাদের দেশে, তিনি সেখান থেকে বের হতে পারেননি। তার আর একটা পরিচয়, তিনি আগে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক। সেখান থেকে যে কারণে হোক তাকে পদচ্যুত করা হয়েছে, তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে বিএনপিতে যোগ দিয়েছে এবং বিএনপির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ বুদ্ধিদাতা হয়েছেন, যাকে কি বলে উপদেষ্টা বা এই ধরনের কিছু একটা হয়েছেন। কয়েক মাস আগেও তাকে উল্টাপাল্টা এসব কথাবার্তার জন্য তাকে স্টপ করে রাখা হয়েছিল 3 মাসের জন্য। তার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল, তার পদ হোল্ড করা হয়েছিল, কিন্তু তিনি নমিনেশন পেয়েছেন। পেতেই পারেন, তার যোগ্যতা থাকলে তিনি নমিনেশন কেন পাবেন না, তিনি নির্বাচিত কেন হবেন না? ভোট করার অধিকার তো সবারই আছে, আর তার মতন নেতার তো আছে। সে মুক্তিযোদ্ধা হোক বা না হোক, এটা নিয়ে তর্ক আছে, বিতর্ক আছে। কিন্তু কথা হলো যে বিশেষ ট্রাইব্যুনাল তৈরি করে এর আগেও কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, তখন তার কোনো মাথা ব্যথা ছিল না। ছিল কিনা সেই ভালো জানে। কারণ আমার দৃঢ় বিশ্বাস আজ থেকে 10 বছর আগেও মানুষ এতটা রাজনৈতিক সচেতন ছিল না, যেটা এখন হয়েছে, এই প্রজন্মটা হয়েছে, নতুন যে প্রজন্মটা এসেছে। উনি নমিনেটেড হওয়ার পরে যে কথাটা বললেন, এই আদালতে বেশ কয়েকটা রায় এসেছে, এখানে বলে রাখা ভালো। তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনার, কামাল সাহেবের রায় এসেছে, শেখ হাসিনার রায় এসেছে, আর কিছুদিন আগে রায় এসেছে শেখ পরিবারের, অর্থাৎ কিছু প্লট নিজেদের নামে নিয়ে নেওয়ার একটা কেস করেছিল দুদক, সেটার একটা রায় এসেছে। তো এই বিশেষ ট্রাইব্যুনালে বেশ কয়েকটা রায় আমরা পেয়েছি। তার মধ্যে সবচাইতে আমাদের কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে স্বৈরশাসক পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রায়টা এসেছে, মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি, যেটা জুন জুলাইয়ের গণহত্যার দায়ে তাকে শাস্তিটুকু দেওয়া হয়। কিন্তু এই ফাজা পাগলা বলেছে, একটু ঘুরে পেঁচায় বলেছে। আসলে আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, একবার যে আওয়ামী লীগ, সে সারা জীবনের জন্যই আওয়ামী লীগ। সুবিধার জন্য সে অন্য দলে যেতে পারে, কিন্তু সে ওই লুপ থেকে বের হতে পারে না। সে আওয়ামী লীগই, তার অন্তরে সে
তার বাইবেল হচ্ছে বেদবাক্য আওয়ামী লীগেরই সব। তিনি বলেছেন ক্ষমতায় বিএনপি গেলে এই কোর্টের রায় বাতিল করা হবে। অর্থাৎ এক ধরনের প্রচ্ছন্ন বিএনপিকে হেয় করা এবং প্রচ্ছন্ন আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া। এই কথাটা বলাটা কতটুকু সঠিক হয়েছে সেটা আপনারাই বিচার করবেন। আর এই দুই মির্জা, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল সাহেব, ওরা একটু সফট, আরো একটু ঘুরে পেঁচায় বলে যে আওয়ামী লীগ আমাদের শত্রু না, আমরা ক্ষমতায় আসলে এরা এগুলো পুনর্বিবেচনা করব। আচ্ছা, আপনারা ভোট টানবেন, ভালো কথা, আওয়ামী লীগের ভোট আপনাদের দরকার, ভালো কথা, কিন্তু এই ধরনের কথা বলবেন না, কারণ এই ধরনের কথা বাংলাদেশের জনগণ শুনতে চায় না, নেওয়া তো দূরের কথা। আওয়ামী লীগ এই দেশে যা করেছে এবং গত বছর যেভাবে শিশু থেকে শ্রমিক হত্যা করেছে, অকাতরে মানুষের রক্ত নিয়েছে, তাতে আগামী 20 থেকে 30 বছর আপনারা এই দলের হয়ে এমন কোনো কথা বলবেন না। ভোট টানার জন্য হোক, জেতার জন্য হোক, আপনারা তো বৃহৎ দল, আপনাদের এত ভয় কেন? ভয় তো থাকা উচিত নয়। তৃতীয় অংশে আসি। তৃতীয় অংশটুকু হলো আওয়ামী লীগ তার কর্মফল পেয়েছে, পাচ্ছে, আমরা প্রতিদিনই সেটা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। মজার ব্যাপার হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলো, যদিও প্রথম আলোর সংবাদগুলোই আমরা বেশি গ্রহণ করি, এক ধরনের আস্থা মানুষের আছে সেই সংবাদপত্র, এবং বাংলাদেশের মানুষের উপরে এই সংবাদপত্রটির এক ধরনের ইনফ্লুয়েন্স আছে। শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরে তারা একের পর এক বিশেষ কলাম লিখে যাচ্ছে শেখ হাসিনা এই রায়ের কতটুকু যৌক্তিকতা আছে, এরপরে শেখ হাসিনা কি করতে পারে, এরপরে আওয়ামী লীগ কিভাবে কামব্যাক করবে। এই ধরনের অ্যাটলিস্ট 8 থেকে 10টি বিশেষ কলাম তারা প্রচার করেছে এই প্রথম আলো, যেটাকে আমরা মিডিয়া ট্রায়াল বলি অনেক সময়। কিন্তু প্রথম আলোর এই ধরনের কার্যক্রম থেকে আপাতত বিরত থাকা উচিত। এটা আমরা দেখেছি, যখন যে সরকার এসেছে প্রথম আলো তখন সেই সরকারের পা চেটেছে, অথবা যখন মনে হয়েছে যে এই সরকার আর টিকবে না, তখন সেখান থেকে দূরে সরে গিয়েছে। যার কারণে শেখ হাসিনার বা আওয়ামী লীগের চক্ষুশূল ছিল প্রথম আলো। যদিও তেমন কিছু করতে পারেনি, ইন্টারন্যাশনাল কিছু লর কারণে সে এই পত্রিকার মালিকের বিরুদ্ধে বা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে যেতে পারেনি। আজকের ভিডিও পরিশেষে আমি এতটুকুই বলবো, ইউনূস সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান, তাকে নিয়ে আলোচনার সমালোচনা বাদ দিয়ে তিনি জাতীয় নির্বাচন দিয়ে চলে যাবেন। আমার দৃঢ় বিশ্বাস, তার যা বয়স তাতে ক্ষমতা আঁকড়ে ধরে থাকার কিছু নেই। কিন্তু মেইনলি কথা হচ্ছে যে তিনটি দল নিয়ে, বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি, জাতীয় পার্টির কোনো খোঁজ নেই, তারা আওয়ামী লীগের দোসর ছিল, একে নিয়ে কথা বলতেই ঘৃণা লাগে। এটা আসলে কোনো দলই ছিল না কখনো। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এরশাদ পালিয়ে যায়নি। এরশাদের জন্যও জনবিপ্লব হয়েছিল, পার্থক্য শুধু এতটুকুই। কিন্তু এরশাদের আসলে রাজনৈতিক কোনো ক্যারেক্টারিস্টিক্স ছিল না, তার নিজেরও এরকমভাবে কোনো ক্যারেক্টারিস্টিক্স ছিল না, এবং রাজনৈতিক ব্যক্তিত্বও ছিল না। সে সুবিধাবাদী একটা লোক ছিল, এবং জাতীয় পার্টির কাঁধে ভর করেই শেখ হাসিনা তার যত অপকর্ম করতে পেরেছে, সো কল্ড বিরোধী দল বানিয়ে রেখেছিল, সেটা আপনারা সবাই জানেন। আর তারেক জিয়া, যিনি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সবচাইতে বড় সুযোগ হাতছাড়া করেছেন। গত বছরের যে বিপ্লব হয়েছিল, বিপ্লব হওয়ার পরে সরকার যখন পতন হয়, 5 তারিখে পতনের পরে 6 তারিখেই তিনি বাংলাদেশে চলে আসা তার উচিত ছিল, যে অবস্থাতেই থাকুক, ট্রাভেল পাস নিয়েও হলেও তাকে আসা উচিত ছিল। কারণ সেই সময়ে এখন বিএনপির যতটুকু বদনাম আছে
অনেক অনেক কথা বলে, তখনও মানুষের একটা সিম্প্যাথি এই দলটির উপরে ছিল, এবং তিনি দেশে আসলে সাধারণ জনগণ তাকে বলতে দ্বিধা নেই কোলে করে কাঁধে করে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতো। কি হতো? আসলে জেল হতো, ফাঁসি হতো, যা হবার হতো। ফাঁসি হলে তিনি একটা দলের আইকন হয়ে থাকতেন। জেল হতো, এমন কোনো জেল ছিল না সেই সময় যে তাকে আটকায় রাখে। সাধারণ জনগণ যেভাবে গণভবনে ঢুকে পড়েছিল ঠিক সেভাবেই তাকে সে জেল ভেঙে বের করে নিয়ে আসতো। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। এভাবে ভিডিও বার্তা দিয়ে দল চালানো যায় না, সেটা আপনি নিজেও জানেন জনাব তারেক সাহেব। যার কারণে আপনার দলের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন ধরনের কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, যেটা আপনার দলের জন্য, আপনার নিজের জন্যেও ইমেজের অনেক ক্ষতি হচ্ছে। আরও হবে যদি আপনি ইলেকশনের আগে দেশে না আসেন এবং খুব দ্রুত দেশে না আসেন। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেটা ব্যাপক চর্চিত হচ্ছে সেটা, আপনার মা খুব অসুস্থ, কিন্তু তারপরেও আপনি বলছেন যে আপনার দেশে ফেরার সিদ্ধান্ত আপনার একার হাতে নেই, এটা অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করছে। ফেলে দেন সবকিছু, চলে আসুন। এখনো মানুষ আপনাকে ভালোবাসে, আপনার পাশে দাঁড়াবে। তাছাড়া বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টারা, বিশেষ করে প্রথম সারির উপদেষ্টা যারা, আইন উপদেষ্টা, যদিও তাকে আমি সেভাবে বিশ্বাস করি না, তিনি বলেছেন যে তারেক রহমানের দেশে আসাতে কোনো বাধা নেই। তো তারা যে এই কথাগুলো বলছে, এগুলো আসলে যে সত্যি না মিথ্যা সেটাও তো জনগণ দেখছে। আপনি জনগণকে ভালোবাসেন, জনগণের উপর ভরসা করেন, বাকি পথটুকু জনগণই আপনার জন্য তৈরি করে দিবে। আজকে এ পর্যন্তই, কথা চলবে নিরন্তর। ভালো থাকবেন সবাই।